প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। ভারতের তেল কূটনীতিতে নাস্তানাবুদ মার্কিন যুক্তরাষ্ট্র, শিরোনামটা যদি এভাবে বলি তাহলে ভুল হবার কথা নয়। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক শুল্ক যুদ্ধে গত 30 জুলাই বুধবার ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প নিজে তার যে 25% শুল্ক, বিশেষ করে আমি যদি আমাদের আশপাশের দেশগুলোর কথা বলি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা বলি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক ধার্য করেছে ভারতের উপর। এবং এই শুল্ক ধার্য করবার পেছনে বড় হুমকি হিসেবে দিয়েছে ভারতকে যে রাশিয়ান তেল ক্রয় এবং রাশিয়ান সমরাস্ত্র ক্রয়ের দায়ে অভিযোগে অভিযুক্ত করেছে। একই সাথে ভারতকে খোঁচা দিয়েছে পাকিস্তানকে দিয়ে। আপনারা খেয়াল করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে পর্যন্ত লিখে বলেছে যে পাকিস্তানের সাথে একটা জ্বালানি চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সেই চুক্তির আলোকে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এমন একটা দিন হয়তো আসবে যেদিন ইসলামাবাদের কাছে নয়াদিল্লির তেল কিনতে হবে। অথচ বাস্তবতা হচ্ছে পাকিস্তানের যে তেল, সেই তেলই নেই। এটি একটা ফেক বা ভারতকে খোঁচা দেওয়ার জন্য এই কাজটা করেছে। ভারতের উপর বর্ধিত শুল্ক আরোপ করেছে বা ভারতকে হুমকি দিয়েছে রাশিয়া থেকে সম্পর্ক, তেল ক্রয়ের সম্পর্ক, অস্ত্র ক্রয়ের সম্পর্ক ছিন্ন করো, তাহলে আমরা বিবেচনা করতে পারি। এই ঘটনাটাকে কেন্দ্র করে গত শুক্রবার রয়টার্স একটি প্রতিবেদন করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিতে কিংবা ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভারতের 4টি কোম্পানি রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, ভর্তুকি মূল্যে জ্বালানি তেল ক্রয় করা বন্ধ করে দিয়েছে। কিন্তু ভারতীয় সরকারি সূত্র বলছে যে না, ভারত রাশিয়া থেকে যেভাবে তেল ক্রয় করত সেভাবেই তেল ক্রয় করছে। রয়টার্স যে 4টি ভারতীয় তেল শোধনাগারের কথা বলেছে যে তেল আমদানি বন্ধ করে দিয়েছে, সেগুলো হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং মেঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস। রয়টার্সের এই খবর ছড়াতেই চারপাশে তুমুল জল্পনা কল্পনা শুরু হয়। ভারতীয় গণমাধ্যম এবং বিশ্বের নানা গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমও এমন রিপোর্ট করতে ছাড়েনি যে ভারত ট্রাম্পের হুমকিতে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। কিন্তু না, আসলে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত আছে। ইতিমধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানান যে শক্তি সম্পদের ক্ষেত্রে আমাদের অবস্থান সকলেই জানে। আমাদের চাহিদা অনুযায়ী জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তি সম্পদ আমদানি করা হয়। আবার ওদিকে ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের সেই রিপোর্ট দেখে বলেন যে আমি শুনলাম ভারত নাকি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। আপাতত এটুকুই শুনেছি, জানি না এই খবরটা সত্য নাকি মিথ্যা, তবে এটা ভারতের পক্ষে ভালো পদক্ষেপ। কিন্তু রুশ তেল আমদানি বন্ধের কথা ভাবছে না ভারত, এমনটাই জানাচ্ছে ভারতীয় সরকারি সূত্র। অর্থাৎ ট্রাম্পের দাবি খারিজ করে দিল ভারত। আবার দেখুন, ভারতের তেল কূটনীতি বলুন কিংবা সামগ্রিক কূটনীতিটা দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভারত কিন্তু সম্পর্ক ছিন্ন করছে না বা সম্পর্ক অব্যাহত রাখবে। এক হিসেবে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় 51% বেড়ে গিয়েছে চলতি বছরের মার্কিন তেল আমদানি। কেবল অপরিশোধিত তেলই নয়, এলপিজি এবং এলএনজির মতো গ্যাসও আগের থেকে অনেক বেশি পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করছে ভারত। ভারতের সরকারি সূত্র বলছে যে চলতি বছরের প্রথম 6 মাসে প্রত্যেক দিন আমেরিকা থেকে গড়ে 2.71 লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। গত বছর এই 6 মাসে সংখ্যাটা ছিল 1.8 লক্ষ ব্যারেল প্রতিদিন। শুধু তাই নয়, ট্রাম্প যখন শুল্ক যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন সেই সময় ভারত আমেরিকা থেকে তেল কেনার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। পরিসংখ্যান বলছে গত বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে পরিমাণ মার্কিন তেল আমদানি করেছিল ভারত,
এবছর তার থেকে 114% বেশি তেল কিনেছে ভারত। গত জুন মাসে আমেরিকা থেকে যে পরিমাণ তেল আমদানি করা হয়েছিল, জুলাই মাসে তার থেকে 23% তেল আমদানি বাড়িয়েছে ভারত। ট্রাম্পের শুল্ক চাপানোর পর এই আমদানি কমা তো দূর, বরং চলতি অর্থবর্ষে মার্কিন তেলের আমদানি বৃদ্ধির হার 150% পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে মত বাণিজ্য মহলের। আমি আগেই বললাম যে অপরিশোধিত তেলের পাশাপাশি এলপিজি এবং এলএনজি গ্যাসও প্রচুর পরিমাণ আমদানি করছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অর্থাৎ ভারতের কূটনীতি, আসলে কূটনীতিতে রাজা ভারত। রাশিয়ার সাথে সম্পর্ক, রাশিয়া ভারতের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। রাশিয়ার সাথে সম্পর্ক কোনোভাবে, যত বড় মার্কিন হুমকি ধামকি যেটাই আসুক না কেন, কোনোভাবেই রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবে না ভারত। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তেল ক্রয় করছে, গ্যাস ক্রয় করছে, মার্কিন সমরাস্ত্র ক্রয় করছে, নানামুখী তৎপরতায় আছে ভারত। ভারত এই কারণেই শুধুমাত্র আজকে চতুর্থ থেকে তৃতীয় অর্থনীতির দেশের দিকে ধাবিত হতে যাচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় গতকালকে ভাষণ দিয়েছেন এবং এই ভাষণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক, 25% শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপ নিয়ে কিছু কথা বলেছেন। মোদী বলেন যে বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন, তখন ভারতের উচিত নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। এ সময় তিনি দেশবাসীর প্রতি স্বদেশী পণ্য কেনার আহ্বান জানান। জনসভায় মোদী আরো বলেন, আজ বিশ্ব অর্থনীতি নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিটি দেশ এখন নিজের স্বার্থে কাজ করছে। ভারত শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কৃষি, শিল্প ও যুব সমাজের কর্মসংস্থানকে রক্ষা করা জরুরি। সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মূলত বিশ্ব অর্থনীতির যে টালমাটাল অবস্থা, মার্কিন অর্থনীতি টালমাটাল সারা পৃথিবীতে হাত দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর সাথে রাষ্ট্র চালানোর চাইতে ব্যবসা চালানোর বেশি যেহেতু মনোনিবেশ করেছে, এই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের জনগণের প্রতি, বিশেষ করে তার নির্বাচনী এলাকায় গিয়ে যে বার্তাটা দিয়েছেন যে নিজেদেরকে সোজা কথা সম্পন্ন হতে হবে। অর্থাৎ ভারত কিন্তু কোথাও মাথা নত করছে না, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপে নিজেদের কোথাও বিকিয়েও দিচ্ছে না। রাশিয়ার সাথে যে সম্পর্ক, সে সম্পর্কটি অব্যাহতই আছে। কাজেই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা নয়। ভারত, এই যে আমাদের পররাষ্ট্র নীতিরও কিন্তু একটা চমৎকার মূলনীতি আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। ভারত কিন্তু এই নীতিতেই চলে। আমরা শুধু পররাষ্ট্র নীতির একটা মূল নীতি আছে, বা অতীতেও হয়তো ফলো করা হতো, অতীতেও খানিকটা আমরা দেখেছি যে বিশেষ করে গত 16 বছর যে একটা সরকার ছিল, সেই সরকারটা কিন্তু সকলের সাথে ভারসাম্য বজায় রেখে চলেছে। কিন্তু আজকে যে এই 1 বছরের একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি কিন্তু ভারসাম্য রেখে চলছে না। আমাদের ভারতের কাছে শেখার অনেক কিছু আছে। এই যে দেখুন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্পের হুমকিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিতে আমরা যে রাশিয়া থেকে বা ইউক্রেন থেকে স্বল্প মূল্যের গম কিনতাম, সেই গম কেনা ভবিষ্যতে অব্যাহত থাকবে কিনা সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতি টনে $60 বর্ধিত মূল্যে আমরা গম কিনতে চুক্তি করে ফেলেছি। আমার সরকার ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে। আরো দেখুন, দেশের স্বার্থবিরোধী চুক্তি আরো কি হয়েছে। চুক্তি শুধু না, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সরকারি যে বিমান সংস্থা, বেসামরিক পরিবহন বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তার জন্য 25টি বোয়িং বিমান ক্রয় আদেশও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই বোয়িং বিমান আমার প্রয়োজন নেই, কারণ বেসামরিক বিমান কর্তৃপক্ষ আমাকে চাহিদা দেয়নি। চাহিদা নিয়ে না দিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে ক্রয় আদেশ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের উপর বোঝা চাপাচ্ছে, জনগণকে মারছে। জনগণকে, এই সরকারটি আছে, একটি অনির্বাচিত সরকার, অরাজনৈতিক সরকার, এই সরকারটি চলে যাবে, কিন্তু
জনগণের উপর যেভাবে বোঝা চাপিয়ে যাচ্ছে, এটি জনগণের জীবন বের হয়ে যাবে এই বোঝা মোকাবেলা করতে। অন্যদিকে ভারত দেখুন, ভারত রাশিয়ার স্বল্পমূল্যের তেল, অস্ত্র সবকিছুই কিন্তু কিনছে, খাদ্য সবকিছুই ক্রয় করছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়েও চলছে। এটাকেই বলে কূটনীতি। অর্থাৎ কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়, সবার সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে উন্নতির একটা সিঁড়ি বলতে পারেন। ভারত সেই সিঁড়িটা হুবহু ফলো করে, এবং যার দরুন আজকে ভারত স্বপ্ন দেখছে এই মুহূর্তে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ, তৃতীয় অর্থনীতির দেশ হবার স্বপ্ন দেখছে। আমরা কোথায়? ভারত কোথায়? এই জন্যই ভারত আসলে কূটনীতির রাজা, আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, কূটনীতির রাজা। ভারতের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা শিখি না, জানি না আমরা কবে শিখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বর্ষপূর্তি হতে চলেছে। অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা লাভ করার পর 12টি মাস চলে গেছে, এবং এই 12টি মাসে তিনি যে কথাগুলো বলেছেন, যে আশ্বাসগুলো দিয়েছেন, এবং তিনি তার সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে একটা বৃত্ত তিনি আঁকার চেষ্টা করেছেন, এটি জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি। এবং তার সম্পর্কে মানুষের যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আগ্রহ ছিল, এটি এখন রিভার্স হয়ে গেছে, মানে একেবারে উল্টো হয়ে গেছে। যেটা ইতিবাচক ছিল সেটা নেতিবাচক হয়ে গেছে, আর যেটা অকল্পনীয় ছিল সেটা বাস্তব হয়ে গেছে। ফলে কি হলো, তিনি যা কিছু বলছেন বা তার পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এটা এখন আমাদের এই দেশে বিশ্বাস করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তার সাথে যারা আছেন, তারা কি কেউ তার পরামর্শদাতা, কেউ কি তার বন্ধু, বা এই সরকারের কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তিনি ঘন ঘন বৈঠক করেন, তার পরামর্শ নেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় কোনো একজন উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, বা উপদেষ্টার কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত পরিবর্তন করেন, এরকম কোনো নজির আমাদের মধ্যে আমরা দেখতে পাইনি। এখানে সরকারের যারা প্রভাবশালী কয়েকজন উপদেষ্টা রয়েছেন, এরা মূলত প্রভাবশালী হলো মিডিয়াতে এসে কথা বলার কারণে। তাদের মন্ত্রণালয়ে তাদের যে আউটপুট বলতে গেলে শূন্য, অনেক ক্ষেত্রে নেতিবাচক, এবং তারা সরকারের জন্য, দেশের জন্য অনেক আপদ বিপদ ডেকে নিয়ে এসেছেন অতি কথনের ফলে। তো তারা সেই অতি কথনের কারণে আমরা মনে করি তারা গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের কারোর সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ডক্টর ইউনূস তাদেরকে বিশ্বাস করেন, রিলাই করেন, কিংবা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপ্রেজেন্ট করেন, আমার কাছে সেটা মনে হয়নি। উল্টো আমার কাছে যেটা মনে হয় যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেল মালিশ করতে চান, তেল দিতে চান, তার কথার সঙ্গে কমপ্লাই করতে চান, এবং আন্দাজে ডক্টর ইউনূস একটা কথা বলেন, তো সেই কথার উপর তারা অন্ধভাবে বলে যে হ্যাঁ, স্যার যেহেতু বলেছেন, উনি যেহেতু বলেছেন, এটাই হবে, এবং ওনার মতো মানুষ বিশ্ব মানব, এর বাইরে উনি যাবেন না, তো ওনার প্রতি রিলাই করতে পারেন, আমরা জানি তিনি খুব ভালো মানুষ, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এগুলো পুরোটাই অনেকটা ইলুশনের মতো। এখন এই কথাগুলো বলার জন্য আসলে উপদেষ্টা হওয়ার দরকার নাই, যে কোনো লোক এই কথাগুলো বলতে পারে। কিন্তু তারা যদি অথরিটি নিয়ে বলতেন যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে, এবং আমি অন বিহাফ অফ প্রধান উপদেষ্টা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা হবে, যদি না হয় আমি পদত্যাগ করব, এটাকে বলা হয় অথরিটি। এই অথরিটি আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত এই সরকারের। এখানে সরকারের প্রেস উইংস আছে, সরকারের উপদেষ্টা মণ্ডলী রয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ কতগুলো সহকারী রয়েছেন, তারা ওই তাদের দপ্তরে বসে কিছু কাজকর্ম করছেন, আর প্রধান উপদেষ্টার মন মানসিকতা, আকাশের গ্রহ নক্ষত্র, আবহাওয়া, প্রকৃতি, এইগুলো আন্দাজ করে তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন। ফলে কি হলো, সরকারকে কেন্দ্র করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, যেটিকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট অর্ডিনেন্স, সেই ট্রাস্ট অর্ডিনেন্স, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি। ডিপেন্ডেবিলিটি, তার প্রতি নির্ভরতা, তাকে নির্ভর করা যায়, এটা তৈরি হয়নি। তার লিডারশিপ কোয়ালিটির উপর শ্রদ্ধা এবং আস্থা। ধরুন আপনি একটা লঞ্চে উঠলেন বা একটা নৌকাতে উঠলেন, তো প্রথমত যে আপনি এই নৌকার যে ডিপেন্ডেবিলিটি, এটার উপর আপনি নির্ভর করতে পারেন। তো আপনি সেই অনুযায়ী নৌকাতে উঠলেন, ওঠার পরে আপনি নৌকাতে ডানে গেলেন, বামে গেলেন, সামনে গেলেন, পিছনে গেলেন, আপনি দেখলেন যে না, নৌকাটি বেশ ভালো, খুব সুন্দরভাবে চলছে, এবং কিছু দূর চলার পরে আপনার একটা আস্থা আসলো যে এই নৌকা করে আমি
পদ্মা নদী পাড়ি দিতে পারবো কিংবা গন্তব্যে যেতে পারবো। তো এখন আমি যেটা প্রথমে বললাম যে ট্রাস্ট অর্ডিনেন্স, প্রথম হলো নৌকাটা দেখে আমার বিশ্বাস হতে হবে যেটাতে চলা যাবে। দ্বিতীয়ত হলো যে ডিপেন্ডেবিলিটি, যে এটা আমার ভর নিতে পারবে, আমি এটার উপর ভর করতে পারবো, এটার উপর বসতে পারবো, চলতে পারবো, এবং আমি চললাম। এরপরে কিছুক্ষণ চলার পর তার প্রতি আমার একটা আস্থা জন্ম নেবে। সেই আস্থা যে জায়গাটি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস শূন্য, কেউ তাকে আমলে নিচ্ছেন না। এবং সর্বশেষ যেটা, সেটা হলো ভবিষ্যৎ নিয়ে অর্থাৎ গন্তব্য নিয়ে এই আস্থাটা যখন পরিপূর্ণ থাকে তখন একটা শ্রদ্ধার ভাব চলে আসে, রেসপেক্ট। তো এই রেসপেক্ট ছাড়া আসলে কারো প্রতি স্থির থাকা যায় না। স্বামী স্ত্রী বলেন, ছেলের সন্তান পিতা পুত্রের সম্পর্ক বলেন, রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক বলেন, নেতার সঙ্গে কর্মীর সম্পর্ক, নেতার সঙ্গে জনগণের সম্পর্ক, রাষ্ট্রনায়কের সঙ্গে জনগণের সম্পর্ক, এর চূড়ান্ত যে রূপ সেটা হলো শ্রদ্ধা। সেই শ্রদ্ধা থেকেই মানুষ বিশ্বাস করে, অন্ধের মতো বিশ্বাস করে। যখন আপনি কাউকে শ্রদ্ধা করবেন তখন আপনি তাকে বিশ্বাস করবেন, এটি স্বাভাবিক ব্যাপার। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা নেই, ফলে তিনি মন থেকে যে কথাগুলো বলছেন হয়তোবা, বা তিনি আসলে একটা ডিটারমিনেশন নিয়ে হয়তো একটা কথা বলছেন, সেটা লোকজন ওই শ্রদ্ধাশীল না থাকার কারণে বা শ্রদ্ধার বিষয়টি তিনি জাগ্রত না করতে পারার কারণে কি হচ্ছে, বা আমরা এই জাতি হিসেবে খারাপ, আমরা কাউকে আসলে শ্রদ্ধা করতে পারি না। আমি আসলে এখানে কাউকে ব্লেম করলাম না, বাট ফ্যাক্ট হলো ঘটনা যে কারণেই হোক আমরা তাকে এখন আর শ্রদ্ধা করছি না, যেটি উনি ক্ষমতায় আসার আগে আমরা তাদের প্রতি, আওয়ামী লীগের কিছু লোক ছাড়া প্রায় সবাই, পুরো জাতি 18 কোটি মানুষের মধ্যে সেই 2 or 3%, মানে আওয়ামী লীগের যারা কট্টরপন্থী লোকজন, যারা ইউনূস সাহেবকে জানতেন, চিনতেন বা চিনতেন না, বা শেখ হাসিনাকে খুশি করতে চাইতেন, এরকম লোক ছাড়া অলমোস্ট 95 to 96% পিপল যারা ওনাকে অন্ধভাবে শ্রদ্ধা করতাম। ঠিক সেই শ্রদ্ধার যে জায়গাটা, আস্থার যে জায়গাটা না হওয়ার কারণে এখন উনি যা কিছু করতে চাচ্ছেন সবই খেলো খেলো হয়ে যাচ্ছে, হাস্যকর হয়ে যাচ্ছে, উটকো হয়ে যাচ্ছে, ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, অনাহুত মনে হচ্ছে, আর কি বলবো, অপ্রত্যাশিত মনে হচ্ছে, আনএক্সপেক্টেড মনে হচ্ছে, অপ্রয়োজনীয় মনে হচ্ছে, আননেসেসারি মনে হচ্ছে, বিরক্তিকর, অ্যাবনক্সিয়াস। এখানে অ্যাবনক্সিয়াস শব্দটি হলো যে দেখতেও ভালো লাগে না, দুর্গন্ধ বের হয়, তারপর শেষে গা ঘিন 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 করে, এরকম অনেকগুলো জিনিস যদি একসাথে আপনি বোঝাতে চান বিরক্তিকর কোনো বস্তু, সেটাকে আপনি অ্যাবনক্সিয়াস শব্দ দিলে মানে সবচেয়ে ভালো হয়, অ্যাবনক্সিয়াস। এরকম ওনার সেই যে কর্মকাণ্ডগুলো, এগুলোর সঙ্গে টক্সিন মানে বিষ যুক্ত হয়ে গেছে। যেমন এখন যদি বলা হয় সংস্কার সংস্কার সংস্কার, তারপর এখন যদি বলা হয় রিসেট বাটন রিসেট বাটন রিসেট বাটন, এখন যদি বলা হয় যে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত, মানে উনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন সময় বা বলার চেষ্টা করেন, এখন যদি বলা হয় সংস্কার কমিশন সংস্কার কমিশন, এখন যদি বলা হয় সংস্কার কমিশনের কর্তা ব্যক্তিরা অমুক তমুক জমুক, এখন যদি বলা হয় অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা, এখন যদি বলা হয় সমন্বয়ক, তো এই কথাগুলো শুনলে মানুষের এখন ভীষণ রকম বিরক্তি হয়। আগে যেমন ছাত্রলীগ নিয়ে মানুষের একটা অ্যালার্জি ছিল, এরকম ছাত্রলীগের সাথে 100 গুণ অ্যালার্জি নিয়ে অন্তত 100টি শব্দ 100টি শব্দ গত 1 বছর আমাদের দেহ মনে বিষক্রিয়া তৈরি করছে। ফলে আমরা সরকারের যে গন্তব্য, সরকারের যে কর্মকাণ্ড, এটার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারছি না। সরকার নির্বাচন আদৌ দিতে পারবে কি পারবে না, দেবে কি দেবে না, দেওয়া উচিত কি উচিত না, হবে কি হবে না, এই সমস্ত বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ না করে আমরা ঢালাওভাবে বলছি যে ও লোক ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, ও কি আর যাবে, ও ক্ষমতায় বসে বসে যেভাবে পা ঝুলাচ্ছে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে, ও থাকবেই। ক্ষমতাকে কেউ কি আর ছাড়ে? যে একবার লঙ্কায় যায় সে রাবণ হবেই। আমরা খুব অভিজ্ঞ এবং যাকে বলা হয় বিজ্ঞ মানুষের মতো একেবারে গ্রামের মানে যারা চা বিক্রি করেন, চা দোকানদার কিংবা রিক্সা চালক, আপনি দেখেন অনেকগুলো সামাজিক মাধ্যমে প্রান্তিক মানুষের সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে, এবং সেখানে তারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকে মূল্যায়ন করছেন এবং যেভাবে বলছেন, অবাক করা ঘটনা যে আমরা অনেক সময় অত সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারবো না। তো আমাদের এই দেশের মানুষের বোধ অনেক বেশি, বুদ্ধি অনেক বেশি, এবং সেখান থেকে তারা ওইভাবে বলছেন না 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 এটা হবে না, সে কি আর এই ক্ষমতা ছাড়বে, বরং জীবনের শেষ দিন পর্যন্ত সে জানে এই জাতি প্রতিহিংসাপরায়ণ, আমি ক্ষমতার গদি ছাড়ছে আমার ছাড়বে না। ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বললাম ছাড়বে না।
আমি ক্ষমতা যদি ছেড়ে দিই আমাকে ছাড়বে না, আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে ধরবে না, তারপর সে মারবে না, জেলে ঢুকাবে না, তারপরে আরও কিছু করবে না। দরকারটা কি, আমি যতদিন আসি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো, তোমরা যা পারো করো, দেখি কি করতে পারো। তো এরকম আমরা নিজেরা এরকম শব্দগুলো বানিয়ে এই ভদ্রলোকের উপর আমরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আমরা আরোপ করে তার প্রতি অবিশ্বাস করছি, তাকে অনাস্থায় নিয়ে ফেলেছি এবং তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা টক্সিন খুঁজে পাচ্ছি। তো এরকম একটি অবস্থাতে যা হয় সেটা হলো ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা তৈরি হয়। কাজে এই সরকার নির্বাচন কবে হবে, নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে হবে, বা এই যে আমি এখন ভিডিওটা যখন করছি তখন খুব মানে যাকে বলা মশহুর যে এই 4-5 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিবেন কবে নির্বাচন হবে, একজাক্টলি তারিখ দিয়ে দেবেন। হয়তো দেবেন বা দেবেন না আমি জানি না, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। এই যেমন একটা শুল্ক, আমেরিকার একটা শুল্ক, যেটা শেষ পর্যন্ত বাংলাদেশের ফেব্রুয়ারি আসলো, ট্রাম্প সরকার যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, শুল্কটা কমিয়ে এনেছেন 15%, কিন্তু এনেছেন বটে, আমরা কিন্তু বিশ্বাস করিনি এবং এখনো পর্যন্ত আমরা নেতিবাচক কথা বলে যাচ্ছি। কি নেতিবাচক কথা বলে যাচ্ছি? সেটি হলো ওই যে কমিয়েছে, 15% কমিয়েছে, তো 15% শুল্ক কমিয়েছে, কিন্তু এই বিমান বিক্রি করার জন্য 25টি বোয়িং কেনার জন্য বাংলাদেশকে বাধ্য করেছে। তারপরে বিনামূল্যে যে গম দিত সেই গমগুলো এখন সেখান থেকে কেনার জন্য বাংলাদেশকে বাধ্য করেছে। বেশি দাম দিয়ে তুলা কেনার জন্য আমাদেরকে বাধ্য করেছে। আরও গোপনে কত কিছু করেছে কে জানে। হয়তো সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশে আমেরিকার সঙ্গে পাঠানোর জন্য কী বলেছে, গোপন চুক্তি করেছে। এই জিনিসগুলো আসে মূলত আস্থাহীনতা থেকে, অবিশ্বাস থেকে। তো সেটা এখন তৈরি হয়ে গেছে এবং এই কারণে কি হলো, আমরা ভয় পাচ্ছি। কিসের ভয় পাচ্ছি? রাজনৈতিক দলগুলো, প্রায় শীর্ষ রাজনৈতিক দল এবং অনেক জায়গায় শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর নির্ভর করতেন। যেমন মির্জা ফখরুল সাহেবের মতো একজন ভদ্রলোক মানুষ, মাহমুদুর রহমান মান্না, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরাসরি তার ছাত্র, ডাইরেক্ট স্টুডেন্ট। তো ওনারা শেষক্ষণ পর্যন্ত কিন্তু ওনার প্রতি বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, ভদ্রতা বজায় রেখেছেন এবং গুনে গুনে যেটা না বললেই না সে কথাগুলো বলেছেন। কিন্তু ইদানিং তারা বলছেন যে না, হবে না। তারা বলছে 1-11 গন্ধ পাচ্ছে, আর একটা 1-11 হতে পারে এবং সেরকম লক্ষণ দেখা যাচ্ছে। যে মানুষগুলো ক্ষমতা নেবে বলে কখনই মনে হয়নি, এখন মনে হচ্ছে তারা ক্ষমতালোভী, তারা ক্ষমতায় থেকে যেতে চাচ্ছে বা আগামীতে তারা ক্ষমতা নিতে চাচ্ছে। দেশে একটা নতুন 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে এবং নানা রকম স্পেকুলেশন আমাদেরকে আবিষ্ট করে রেখেছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছে। অনেকগুলো যাকে বলা হয় আতঙ্ক উল্কাপিণ্ডের মতো ধেয়ে আসছে এবং এর ফলে কি হচ্ছে, নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর 1-11 মতো বিভৎস, 1-11 মতো একটি মানে যাকে বলা হয় আতঙ্কের শাসন, একটি সামরিক শাসন, একটি সেমি সামরিক শাসন, একটি জরুরি অবস্থা ইত্যাদি অতীতে বহুবার হয়েছে আমাদের দেশে। ফলে আমরা ওই আতঙ্কগুলো আবার অনুভব করছি। ভবিষ্যৎ কী হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। মহান আল্লাহর নিকট প্রার্থনা, তিনি এই অভাগা দেশ এবং জাতিটিকে রক্ষা করুন, তার অলৌকিক ক্ষমতা দ্বারা, এবং আমাদের মধ্য থেকে নেতা তৈরি করে দিন, যেই নেতা বিভিন্ন সময় তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীকে দান করেছেন এবং সেই নেতার মাধ্যমে সেই জাতিগোষ্ঠী অনাদিকাল থেকে শুরু করে একেবারে সেই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে সম্মানিত জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত হবেন। আরব বলতে আমরা যেভাবে খালিদ বিন ওয়ালিদ বুঝি, আরব বলতে আমরা হযরত ওমর বুঝি, আমরা মুসলিম ডাইনেস্টি বলতে যেভাবে খলিফা হারুন আর রশিদ আল মামুনকে বুঝি, মুঘলদেরকে বলতে আমরা যেমন আকবরকে বুঝি, তদ্রুপ বাঙালি বলতে, বাঙালি শাসকদেরকে বলতে আমরা যেন আমাদের মধ্যে নেতা খুঁজে পাই। এরকম কিছু নেতা আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দান করেন, এই প্রার্থনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।